প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখতেই পাচ্ছেন, সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণের প্রকৃতি ক্ষারধর্মী কেন ব্যাখ্যা করো, বা ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণের প্রকৃতি কিরূপ। এখন এই যে জলীয় দ্রবণের প্রকৃতি আমি বের করতে চাই, এগুলো আসলে কি? এগুলো আসলে লবণ। যেমন সোডিয়াম কার্বনেট, এটা একটা লবণ, Na2CO3 একটা লবণ। আচ্ছা, আমরা ছোটবেলা থেকে জানি আসলে লবণ কিভাবে উৎপন্ন হয়, অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায়। এবং আমরা আরেকটা ধারণা অনেকের মধ্যেই অস্পষ্ট, যে আমরা মনে করি যে লবণ মানে নিরপেক্ষ, কিন্তু কথা সত্যি না। লবণ অম্লধর্মী হয়, ক্ষারধর্মী হয় এবং নিরপেক্ষ হয়। কীভাবে সেটাই আমরা আসলে বলবো। আচ্ছা, আমরা এই যে সোডিয়াম কার্বনেট তো লবণ, এই লবণটা আসলে কি হয়েছে? ক্ষার এবং অ্যাসিডের বিক্রিয়া হয়েছে। আমি যদি সোডিয়াম কার্বনেটের কথা চিন্তা করি, এই সোডিয়াম কার্বনেটটা আসলে কিভাবে হয়েছে? সোডিয়াম হাইড্রোক্সাইড, ওই জায়গায় একটু দেখাই, সমস্যা নেই। এই সোডিয়ামটা আসছে আসলে কি জানেন? সোডিয়ামটা আসছে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার থেকে, আর কার্বনেটটা আসছে কার্বনিক অ্যাসিড থেকে। এখন আপনারা আমাকে বলেন তো, এই অ্যাসিডটা কি দুর্বল অ্যাসিড না সবল অ্যাসিড? উত্তর হলো এটা দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিড কেন? দুর্বল অ্যাসিড কারা? যে সকল অ্যাসিডের মধ্যে COOH কার্যকরী মূলক থাকবো, যেমন ভিনেগার, টার্টারিক অ্যাসিড, যে জৈব অ্যাসিডগুলো আমরা বিভিন্ন ফল ইত্যাদির মধ্যে, সবজির মধ্যে থাকে, খাই, অক্সালিক অ্যাসিড, অর্থাৎ যে সকল অ্যাসিডের মধ্যে COOH মূলক থাকবে তারা সাধারণত দুর্বল অ্যাসিড বা জৈব অ্যাসিড। আর এই কার্বনিক অ্যাসিডও কিন্তু আসলে দুর্বল অ্যাসিড। এই অ্যাসিড, এই টাইপের অ্যাসিডগুলো আসলে দুর্বল অ্যাসিড বা মৃদু অ্যাসিড, দুর্বল অ্যাসিড। আচ্ছা, এখন এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়ামটা থেকে আসছে, সোডিয়াম হাইড্রোক্সাইড আসছে, সোডিয়ামটা আসছে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে। আর সোডিয়াম হাইড্রোক্সাইড 1 নম্বর গ্রুপের ধাতুর ক্ষার। তো 1 নম্বর এবং 2 নম্বরগুলোর যে ধাতুগুলো, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এই ক্ষারগুলো হয় তীব্র ক্ষার। এটা হলো তীব্র ক্ষার, তীব্র ক্ষার। এখন ওই যে এর মানে এই সোডিয়াম কার্বনেটটা হইছে তীব্র ক্ষার আর মৃদু অ্যাসিডের বিক্রিয়ায়। যেহেতু ক্ষারটা তীব্র ছিল, তাই এটা ক্ষারধর্মী লবণ হবে। এটা কি হবে? ক্ষারধর্মী হবে, ক্ষারধর্মী লবণ। এখন আমরা এটা ব্যাখ্যা আসলে ক্ষারধর্মী লবণ, এটা হবে ক্ষারধর্মী লবণ। এটা ক্ষারধর্মী কেন, সেই কারণটা আমরা এখন বলি। আপনি কি করবেন? প্রথমে এটা বিক্রিয়া দিবেন, যে সোডিয়াম কার্বনেট জলীয় দ্রবণের প্রকৃতি, তো তারা পানির সাথে বিক্রিয়া দিবেন। এই পানির সাথে বিক্রিয়া দিয়ে উল্টা বিক্রিয়াটা ঘটবে আর কি। অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া লবণ পানি হয়, তো লবণ আর পানি থেকে হবে অ্যাসিড এবং ক্ষার। এটা বিক্রিয়াটা দিবেন, দেওয়ার পরে হবে এরা সোডিয়াম হাইড্রোক্সাইড আর কার্বনিক অ্যাসিড H2CO3। তো সোডিয়াম হাইড্রোক্সাইড, এই জায়গায় আমি সোডিয়াম দিলাম 2টা। এখন দেখেন, আমি যদি সমতা সাধন করি, এই জায়গায় হাইড্রোজেন হয়েছে 2টা, এই জায়গায় দিলাম 2। এখন আপনি এই জায়গায় লিখবেন যেটা হলো তীব্র ক্ষার। 1 নাম্বার বা 2 নাম্বার গ্রুপের যে ক্ষারগুলো আছে, তীব্র ক্ষার, সোডিয়াম, পটাশিয়াম, এই জাতের ক্ষারগুলো। এটা হলো দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিড। আচ্ছা স্যার, দুর্বল অ্যাসিড বা মৃদু অ্যাসিড কাকে বলে? যে সকল অ্যাসিড পানিতে আংশিক আয়নিত হয়। আর তীব্র ক্ষার কাকে বলে? যারা পানিতে সম্পূর্ণরূপে আয়নিত হয়। এখন সেটা ক্ষারধর্মী কিভাবে হয়? স্যার আমরা একটু জিনিসটা দেখি। এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষারধর্মী, মানে পানির মধ্যে দিলেই সে Na+ এবং OH- হয়ে যাবে। এই যে তীব্রগুলোর আমরা একমুখী তীরচিহ্ন দ্বারা প্রকাশ করি, অর্থাৎ আপনি ধরি মিনিটে প্রায় 100টা বিয়োজিত হয় বা 100টা বিয়োজিত হয় সোডিয়াম হাইড্রোক্সাইড। কিন্তু কার্বনিক অ্যাসিড তো দুর্বল, ওই যে আমরা সফট ড্রিঙ্কসের মধ্যে থাকে, আমরা খাই, এই যেটা আমাদের উপমুখী তীরচিহ্ন, উপমুখী তীরচিহ্ন দিচ্ছি কারণে যে এরা দুর্বল। কার্বনিক অ্যাসিড হলো দুর্বল অ্যাসিড, এরা অল্প পরিমাণে H+ আয়ন উৎপন্ন করে। এখন আচ্ছা, ফর এক্সাম্পল আমরা জাস্ট বুঝার লাগে, মনে করি এটা মিনিটে 100টা উৎপন্ন হয়, 100টা বিয়োজিত হয়। মিনিটে সোডিয়াম হাইড্রোক্সাইড 100টা বিয়োজিত হয়, তাহলে কি হবে? 100টা Na+, 100টা OH- ফর এক্সাম্পল। এবং এটা মিনিটে হয় মাত্র 5টা। কটা? আচ্ছা ধরলাম 20টা হয়। 20টা হলে বেশি হয়ে যায়, মৃদুগুলো কমই হয়। আচ্ছা মনে করি এটা মিনিটে হয় 10টা, অর্থাৎ কার্বনিক অ্যাসিড 10 অণু বিয়োজিত হয়, আর এটা মিনিটে হয় 100টা। কারণ এর তীব্রগুলো দ্রুত বিয়োজিত হয় আর মৃদুগুলো অল্প পরিমাণে বিয়োজিত হয়। আচ্ছা,
এখন দেখেন এই অ্যাসিড এবং ক্ষার বিয়োজিত হইয়া এই যে এইচ প্লাস এবং ওএইচ মাইনাস এরা পরস্পরের সাথে মিলে কি বানায়? পানি বানায়, H2O। খেয়াল করেন যে ক্ষার বিয়োজিত ইয়া হয় OH মাইনাস, অ্যাসিড বিয়োজিত হয় H প্লাস। তাই আমার এই মিশ্রণের মধ্যে OH মাইনাসের পরিমাণটা বেশি, H প্লাসের পরিমাণটা কি কম। তখন H প্লাস এবং OH মাইনাস মিললে নিরপেক্ষ পানি হইল। কি হইল? নিরপেক্ষ পানি। কথাটা বুঝছেন? পানির পিএইচ মান 7 হয় বা নিরপেক্ষ। স্যার এখন আমার ওই যে 10টা H প্লাস হয়েছিল আর 100টা OH মাইনাস, এখন সে কি করবে? এই যে 10টা OH মাইনাস এই জায়গা থেকে 10টা H প্লাস নিয়ে যাবে, দুঃখিত, যে 10টা H প্লাস এই জায়গা থেকে 10টা OH মাইনাস নিয়ে যাবে। আমার H প্লাস যেহেতু কম আছে, অর্থাৎ আমি যদি বলি যে 10টা H প্লাস আছে আমার, সে কি করবে? 10টা OH মাইনাসের সাথে বিক্রিয়া কইরা 10টা বিক্রিয়া করে পানি বানাবে, H2O। কয় অণু পানি বানাবে? এই জায়গায় যদি আমি দিই, হ্যাঁ 5 দুগুণে হাইড্রোজেন কটা 20টা হয়ে গেছে, তো এই জায়গায় হবে 10 অণু পানি হবে, 10 অণু পানি হবে। বিষয়টা বুঝলেন? আচ্ছা, অর্থাৎ এই জায়গায় H প্লাসের পরিমাণটা কম এবং OH মাইনাসের পরিমাণটা কি? বেশি। অর্থাৎ 10টা H প্লাসে যদি 10টা OH মাইনাস নিয়ে যায়, তারপরে পানি হওয়ার পরেও এই দ্রবণের মধ্যে কি হবে বলেন তো? 90টা OH মাইনাস বেশি থেকে যাবে। এই যে 90টা OH মাইনাস বেশি থেকে যাবে, তাই সে ক্ষার ধর্মী। আশা করি আমরা এটা বুঝতে পারছি। এটা কিন্তু আসলে সিম্পল বিষয়, এত জটিলভাবে নেওয়ার কিচ্ছু নাই। আমি আবার একটু বুঝাই বলি যে স্যার সোডিয়াম কার্বনেট পানিতে দিলে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং কার্বনিক অ্যাসিড উৎপন্ন হয়। সোডিয়াম হাইড্রোক্সাইড হলো তীব্র ক্ষার, তীব্র ক্ষারগুলো পানিতে সম্পূর্ণরূপে আয়নিত হয়, আর কার্বনিক অ্যাসিড হলো দুর্বল অ্যাসিড, সে অল্প পরিমাণে আয়নিত হয়। যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষার, সে দ্রবণে অতিরিক্ত পরিমাণে OH মাইনাস আয়ন উৎপন্ন করবে, আর কার্বনিক অ্যাসিড দুর্বল অ্যাসিড, সে অল্প পরিমাণে H প্লাস আয়ন উৎপন্ন করবে। এই অল্প সংখ্যক H প্লাস অতিরিক্ত OH মাইনাসের সাথে বিক্রিয়া করে পানি হওয়ার পরেও দ্রবণে কিছু অতিরিক্ত OH মাইনাস থেকে যাবে, যেমন হ্যাঁ OH মাইনাস থেকে যাবে। আর দ্রবণে অতিরিক্ত OH মাইনাস থেকে যাওয়া মানে কি? ক্ষারধর্মী। আশা করি আমরা এটা বুঝতে পারছি যে নিরপেক্ষ পানি হওয়ার পরেও দ্রবণে অতিরিক্ত কি থাকবে? অতিরিক্ত OH মাইনাস থেকে যাবে, সুতরাং এটা কি ধর্মী? ক্ষারধর্মী। এটা আমরা জাস্ট বোঝার জন্য দিয়েছিলাম। আশা করি আমরা এই উত্তরটা লিখতে পারবো। এখন সেম অনুরূপ আমরা একটা প্রশ্ন আলোচনা করি। মনে করেন এটা সোডিয়াম কার্বনেট যে ক্ষারধর্মী সেটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা ফর এক্সাম্পল ওই প্রশ্নটা আলোচনা করি যে ফেরিক ক্লোরাইড, FeCl3, এটার নাম ফেরিক ক্লোরাইড, আর FeCl2 হইলে হয়তো ফেরাস ক্লোরাইড। এখন এই লবণটা আসলে ক্ষারধর্মী না অম্লধর্মী? একটু দেখেন তো স্যার, এই আয়রনটা কোথা থেকে আসছে? এই আয়রনটা আসলে আসে FeOH3 ফেরিক হাইড্রোক্সাইড থেকে। এই জায়গায় আয়রনের জন্য 3, এই জন্যই OH3 হয়েছে। যদি FeCl2 হইতো, এই জায়গায় FeOH2 হইতো, ফেরিক হাইড্রোক্সাইড থেকে। আর এই সিএলটা আসছে আসলে HCl থেকে। কোথা থেকে আসছে? HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে। এই যে স্যার, এটার অবস্থান্তর মূলের ক্ষারক আমরা জানি 1 নম্বর এবং 2 নম্বর গ্রুপের ক্ষারকগুলো তীব্র ক্ষার হয়, কিন্তু অবস্থান্তর মৌলগুলা ক্ষারকগুলা অদক্ষেপ, অর্থাৎ যারা অদক্ষেপ তৈরি করে তারা বুঝবা দুর্বল ক্ষার। এর মানে এ হলো দুর্বল, সে কি? দুর্বল ক্ষার। ক্ষার যদি বলি আমরা, আর হলো কি? অ্যাসিড। এটাকে আমরা বলি দুর্বল ক্ষারক। ক্ষারক, দুর্বল ক্ষারক। আর এটা হলো তীব্র অ্যাসিড। আমরা জানি হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এগুলো হলো তীব্র অ্যাসিড। এখন কি হবে স্যার? এটার উল্টা ঘটনাটা ঘটবে না? আচ্ছা, আমরা যদি এখন এটার ব্যাখ্যা দিতে চাই, এই অংশটা আমি মুছে ফেলি যে ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণের প্রকৃতি কিরূপ? FeCl3 এর জলীয় দ্রবণের প্রকৃতি, দ্রবণের প্রকৃতি, জলীয় দ্রবণের
ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণের প্রকৃতি। এখন দেখেন যে এই যে ফেরিক ক্লোরাইড আমরা পানির সাথে বিক্রিয়া দিব, দিলে কি হবে? পানির সাথে বিক্রিয়া দিলে ফেরিক হাইড্রোক্সাইড এবং HCl উৎপন্ন করবে, HCl উৎপন্ন করবে। এখন আপনি সমতা সাধন করে ফেলেন, এই জায়গায় ক্লোরিন 3টা আছে, আপনি এই জায়গায় ক্লোরিন 3 দিলেন, হাইড্রোজেনের জায়গায় 3 3 6, এই জায়গায় হবে 3 2 6, এই হইল গিয়া। এখন আপনি কি বলবেন? এটা হইল মৃদু ক্ষার, মৃদু ক্ষারক। আর এটা কি দা? বা মৃদু ক্ষার, এটাকে মৃদু ক্ষারক না বললে বলবো আমরা মৃদু ক্ষার। আর এটা কি দা? তীব্র অ্যাসিড। স্যার এর মানে কি? মৃদু ক্ষার, এটা যদি আমরা বিয়োজনটা লিখি, অন্য কালার দিয়ে লিখি, HCl, এটা তীব্র, যেহেতু সে পানির মধ্যে দিলেই সম্পূর্ণ পরিমাণে আয়নিত হবে, H প্লাস আর কি Cl মাইনাস। যেহেতু এটা সেটা মৃদু বা দুর্বল, ফেরিক হাইড্রোক্সাইড সে পানিতে আংশিক পরিমাণে আয়নিত হবে, Fe3 প্লাস আর OH মাইনাস 3টা। স্যার খেয়াল করেন, যেহেতু এটা তীব্র, সে H প্লাসের পরিমাণটা বেশি হবে এবং OH এর মানটা কি হবে? কম হবে। এখন মনে করি, সে আগের মতো মনে করি যে এটা 100টা H প্লাস হবে। কতটা? 100টা H প্লাস হবে। আর যেহেতু সেটা দুর্বল, এই জায়গায় হবে 10টা বা 5টা OH মাইনাস হবে, 5টা OH মাইনাস হবে, কারণ সে তো দুর্বল, উভমুখী তীর চিহ্ন দিচ্ছে। এখন সে কি করবে? 5টা OH মাইনাস ওই জায়গা থেকে 5টা H প্লাসের সাথে বিক্রিয়া করে ফেলবে, অর্থাৎ H প্লাস এবং OH মাইনাসে কি করে? বিক্রিয়া করে। কইরা ওরা কি বানায়? পানি বানায়, H2O। দেখেন, আমি যদি মনে করি যে আমার তো OH আছে 5টা, সে 5টায় কি করলো? এই জায়গা দিয়ে 5টা H প্লাস নিয়ে গেল, তারপরেও দ্রবণে 95টা H প্লাস বেশি থেকে যাবে না? আর অতিরিক্ত H প্লাস থাকা মানে সে কি? অম্লধর্মী। আশা করি আমরা এটা বুঝতে পারছি। এই এতটুকু আপনি, আমরা হয়তো এভাবে সংজ্ঞা দিব না। এখন আপনি এটাকে গুছাইয়ে কিভাবে লিখবেন? যে ফেরিক ক্লোরাইড এর জলীয় দ্রবণের প্রকৃতি হইল অম্লধর্মী, সেটা কিভাবে বুঝলাম? যে ফেরিক ক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে ফেরিক হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে। এই জায়গায় হাইড্রোক্লোরিক অ্যাসিড তীব্র অ্যাসিড, সেটা একটা দুর্বল ক্ষার বা মৃদু ক্ষার, অর্থাৎ সে অল্প পরিমাণে আয়নিত হয়, ক্ষারকটা অল্প পরিমাণে আয়নিত হবে এবং অ্যাসিডটা সম্পূর্ণরূপে আয়নিত হবে। যেহেতু অ্যাসিডটা সম্পূর্ণরূপে আয়নিত হবে, তখন H প্লাসের পরিমাণটা থাকবে বেশি, OH মাইনাসের পরিমাণ থাকবে কম। এই কম সংখ্যক OH মাইনাস বেশি সংখ্যক H প্লাসের সাথে বিক্রিয়া করে নিরপেক্ষ পানি উৎপন্ন করার পরেও অতিরিক্ত কিছু কি থেকে যাবে? এই দ্রবণে অতিরিক্ত কি থাকবে? অতিরিক্ত H প্লাস থেকে যাবে। সুতরাং এটা কি হবে? অম্লধর্মী। কোনো পাত্রের মধ্যে যদি H প্লাসের পরিমাণ বেশি থাকে, তখন সে কি হবে? অবশ্যই অম্লধর্মী। বুঝতে পারছি? এখন আপনারা বলবেন যে স্যার লবণ ক্ষারধর্মী হয়, অম্লধর্মী হয়, নিরপেক্ষ কি হয় না? হয়। আচ্ছা, এখন আমি আপনাকে যদি বলি যে মৃদু ক্ষার আর তীব্র অ্যাসিডের বিক্রিয়ায় যে লবণটা হবে সেটা হবে অম্লধর্মী। আবার যদি বলি তীব্র ক্ষার আর মৃদু অ্যাসিডের বিক্রিয়ায় সেটা হবে কি? ক্ষারধর্মী। যখন অ্যাসিড এবং ক্ষার দুইটাই কি হবে? হয় তীব্র নতুবা দুইটাই মৃদু, তখন কিন্তু আসলে নিরপেক্ষ হবে। ফর এক্সাম্পল, নিরপেক্ষ লবণ যদি আমি আপনাকে বলি, আচ্ছা আমি যদি বলি সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম কোথা থেকে আসছে বলেন তো? সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে। এই HCl কোথা থেকে আসছে? এই Cl কোথা থেকে? HCl। তাই দেখেন, NaOH প্লাস HCl মনে হবে লবণ এবং পানি। আপনি বলবেন এটা নিরপেক্ষ লবণ। কি নিরপেক্ষ? প্রশ্ন হলো কেন? কেন? যে এই জায়গায় অ্যাসিডটাও তীব্র, ক্ষারটাও তীব্রতে সমান সংখ্যক যদি H প্লাস আর OH মাইনাস উৎপন্ন করে, তখন তারা পানি এবং নিরপেক্ষ লবণ তৈরি করবে। বুঝতে পারছি? এখন যদি মৃদু অ্যাসিড মৃদু ক্ষারও হয়, এটা কি তাইলে? তীব্র ক্ষার তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার তীব্র অ্যাসিড বিক্রিয়া করলে কি হয়? নিরপেক্ষ লবণ। নিরপেক্ষ লবণ, নিরপেক্ষ লেখাই আছে। সেম মৃদু ক্ষার মৃদু অ্যাসিডে যে লবণ হবে সেটা কি হবে? নিরপেক্ষ লবণ। আশা করি আমরা এই ধরনের প্রশ্ন উত্তরগুলা পারবো। ক্ষারধর্মী লবণ কোনটা? যে পানির সাথে বিক্রিয়া করে ক্ষারটা যদি কি হয়? তীব্র হয়, তখন সে ক্ষারধর্মী লবণ হবে। পানির সাথে বিক্রিয়া করে যদি অ্যাসিডটা তীব্র হয়, সেটা অম্লধর্মী লবণ হবে। পানির সাথে বিক্রিয়া করে যদি অ্যাসিড এবং ক্ষার দুইটাই যদি দুর্বল হয়,
অথবা দুইটাই যদি তীব্র হয় তখন হবে কি নিরপেক্ষ। আশা করি আমরা এটা বুঝতে পারছি। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাসে।